আওয়ার ক্যাজুরিনা ট্রি। আওয়ার ক্যাজুরিনা ট্রি, তাহলে পোয়েমটা লিখছে কে? পোয়েটেস, বা মহিলা কবিদের বলা হয় পোয়েটেস। কবি বলে কবিতাটা লিখছে কে? তরু দত্ত। ওনার পুরো নাম কি? তরুলতা দত্ত। মানে বোঝা যাচ্ছে একজন বাঙালি কবি। তিনি তার কিছুটা জীবন কাটিয়েছেন আমাদের এই বাংলাতেই, এবং তার বাকি জীবন ইউরোপের বিভিন্ন দেশে সময় কাটিয়েছেন, এবং তার যে মৃত্যু সেটা কলকাতাতেই ঘটে পরবর্তী সময়। তিনি কিন্তু খুবই একটা অল্প বয়সে, মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। তাও তার এই অল্প স্বল্প জীবনের মধ্যেও তিনি তার এই যে সাহিত্যিক যে সাহিত্য জীবনে অনেক কিছু লিখে গেছেন। তারই মধ্যে একটা ফেমাস পোয়েম বা যেটা নোটেবল ওয়ার্ক বলা যেতে পারে, আওয়ার ক্যাজুরিনা ট্রি। ক্যাজুরিনা মানে হচ্ছে ঝাউ গাছ, বা যেটা স্পেসিফিক্যালি বলতে গেলে বিলাতি ঝাউ। তো ক্যাজুরিনা ট্রি বা যে ঝাউ গাছ সম্পর্কে তিনি লিখছেন, সেটা হচ্ছে তার বাগানে, তার বাড়ির বাগানে, তার কলকাতার যে নিবাস ছিল সেই বাড়ির বাগানে তার ছোটবেলায় তার দাদা ভাই এবং তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে সেই গাছটার আশেপাশে যে সমস্ত স্মৃতি জড়িত আছে, সেই স্মৃতি বিজড়িত গাছটা নিয়ে এই কবিতাটা লিখছেন, আওয়ার ক্যাজুরিনা ট্রি। মানে গাছটা অ্যাকচুয়ালি সিম্বল, এবং সেই সিম্বলিক্যালি তার আশেপাশের যে জীবনযাপনটা, তার দাদা বোন তারাও একটা সময়, তাদেরও অল্প বয়সে মারা যান বিভিন্ন রোগের কারণে। সেই তাদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে এই কবিতাটা লিখছেন, আওয়ার ক্যাজুরিনা ট্রি। ঠিক আছে, তাহলে তরু দত্তের পুরো নাম কি? তরুলতা দত্ত। তিনি শুধুমাত্র যে বাংলা ভাষা বা ইংরাজি ভাষা জানতেন তা নয়, তার কিছু কিছু লেখা ফ্রেঞ্চ ভাষা, এমনকি সংস্কৃত ভাষাতেও তিনি পারদর্শী ছিলেন, এবং সেই সমস্ত ভাষাতেও তার কিছু সাহিত্য চর্চা নিদর্শনও পাওয়া যায়। এবার দেখ, তরু দত্তর সঙ্গে যেমন তার বিভিন্ন মানে সাহিত্য চর্চা তখনকার দিনে মেনলি বেসিক্যালি ইউরোপিয়ান রাইটার বা ইউরোপিয়ান পোয়েটদেরকে কেন্দ্র করেই গড়ে উঠতো, তেমনি সেই জন্য তরু দত্তের সঙ্গে জন কিটস বলে একজন পোয়েট আছে, দেখবি নাম শুনেছিস নিশ্চয়ই। জন কিটসের লেখার কিছু মিল পাওয়া যায়। জন কিটসের জীবন কাহিনী অনেকটা তরু দত্তের মতোই বেদনাময় বা দুঃখের জীবনযাপন ছিল, কারণ জন কিটস এমন একটা লাইফ জীবনযাপন করেছিলেন। তিনিও যে বিশাল অনেক দিন বেঁচেছিলেন তারও নয়, তিনিও স্বল্প, মোটামুটি ধর ওই 24 থেকে 25 বছর বেঁচেছিলেন। তিনিও তার স্বল্প জীবনের মধ্যে অনেক সাহিত্য বা পোয়েম লিখে গেছেন। মেনলি ফেমাস যেগুলো বলতে গেলে, যেগুলোকে বলা হয় ওড। ওড কাকে বলে তার সম্পর্কে ইন ডিটেলস আমরা পরের দিন কবিতা যখন আলোচনা করব তখন বলে দেবো ওড কাকে বলে। তো মানে ইন জেনারেল যে জন কিটস, তিনি ওড লেখার জন্য, ওড মানে এক ধরনের কবিতা, সেই লেখার জন্য তিনি বিখ্যাত ছিলেন। তো সেই জন কিটসের লেখার সঙ্গে তরু দত্তের লেখার বা কবিতা লেখার বিশেষ কিছু মিল পাওয়া যায়, এবং তার যে জীবন শৈলী বা তার যে জীবনযাপন, যেমন তরু দত্ত অল্প বয়সে মারা গেছেন, তেমনি জন কিটসও খুব অল্প বয়সে মারা যান। এবং ওই স্বল্প বয়সের মধ্যে তেনারা যে বিশেষ কিছু শিল্প কার্য করে গেছেন, যেগুলো মানে আমরা এতদিন পরেও পড়ছি, তার জন্য ওদের দুজনকার লেখার মধ্যে কিছু কানেকশন বা কিছু লিঙ্ক পাওয়া যায়। সেই জন্য অনেকে তরু দত্তকে ইন্ডিয়ান কিডস বলা হয়। যেমন আগের বার তোরা পড়েছিলি যে সরোজিনী নাইডুকে ইন্ডিয়ান ইয়েটস বলা হয়, উইলিয়াম বাটলার ইয়েটস এর সঙ্গে কম্প্যারিজন করে ইন্ডিয়ান ইয়েটস বলা হয়, তেমনি সরোজিনী নাইডুকে বলা হয় কি ইন্ডিয়ান কিডস। এবার কিডস এর লাইফস্টাইলের সঙ্গে কি রকম মিল হচ্ছে দেখ। কিডস হচ্ছে জন কিডস এর যে লাইফস্টাইলের সঙ্গে মিল বলতে, জন কিডস এমনি ধর ছোটবেলা থেকে তিনি একটা মানে যৌথ পরিবারে জন্মগ্রহণ করেন। তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে খুব একটা বিশাল কিছু হাইফাই ছিল কিছু সেরকম নয়। তিনি তার জীবনের মোটামুটি ধর যে বয়সে মানুষের প্রেমে পড়ে 18-19 বছর বয়সে, তিনি ফ্যানি ব্রাউন নামে একজন মহিলার প্রেমে পড়ে। কিন্তু তখনকার দিনে ইউরোপে টিউবারকুলোসিস বা বিভিন্ন রকম মহামারীর প্রাদুর্ভাব ছিল, সেগুলো তোরা জানতিস, মানে তোরা ইতিহাসে বা বিভিন্ন জায়গায় পড়েছিস। তো অল্প বয়সী, ওই জন্য মাত্র 24 থেকে 25 বছর বয়সে টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হয়ে জন কিটস মারা যান। ঠিক আছে, জন কিটস মানে তার শেষের জীবনে তার প্রেমিকার সঙ্গে তার কিন্তু অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। মানে শেষ জীবনটা তিনি এমন ভাবে কাটিয়েছিলেন যে তোর টিউবারকুলোসিস মানে তখনকার দিনে ধরা তারা ছোঁয়া ছিল, মানে তার প্রেমিকা কাঁচের ওপারে দাঁড়িয়ে আছে, জন কিটস কাঁচের এপারে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কোনোভাবে ফিজিক্যালি মিট করতে পারছে না, বা তারা একে অপরের সঙ্গে সরাসরি দেখা করতে পারছে না। মানে এই শেষের জীবনটা এইভাবেই দুঃখে কাটিয়েছেন। এবং সেই সময় তার যে সাহিত্য চর্চা বা সেই সময় যে সমস্ত পোয়েম ওই অবস্থাতেও তিনি লিখে গেছেন, সেইগুলো মানে আজকের দিনে মানে পড়লে আমাদের কাছে মানে একটা খুবই স্মরণীয় কবিতা, বা যেগুলো মনে দাগ কেটে যাওয়ার মতো কবিতা, সেই কবিতাগুলো কিন্তু তিনি তার দুঃখের ওই সময়টাকে লিখে গেছেন। জন কিটস এমন একটা সময় মানে কোন একটা লিটারারি ধর অনুষ্ঠানে বা অকশনে, সরি কোন একটা ধর স্পিচে, মানে ধর অনেক সময় সাহিত্যিকরা বিভিন্ন ধর যান তো বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে, সেখানে একটা জায়গায় কি বলছেন যে বিষণ্ণতা বা দুঃখ হলো সুখের পরিপূরক। মানে আমরা আমাদের জীবনে
সুখ আছে তার জন্যই দুঃখটাকে আমরা অনুভব করতে পারি, বা দুঃখটা আছে বলেই আমরা জীবনে সুখটাকে অনুভব করতে পারি। তার লাইফ সম্পর্কে তার যে ধারণাটা সেটা এই একটা লাইন থেকেই বলা যায়, বলছে কি বিষণ্ণতা হলো সুখ বা হ্যাপিনেসের পরিপূরক। ঠিক আছে, তো ওই যে ধর বললাম একটা তার যে ফিয়ন্সে বা তার যে গার্লফ্রেন্ড তার সঙ্গে যে বিবাহ না করা, সেই সময় যে বিভিন্ন রকম লিটারারি ওয়ার্ক তিনি করে গেছেন বা যেগুলো লিখে গেছেন একটা দুঃখ থেকে লিখে গেছেন, সেই দুঃখটার সঙ্গে তরুলতা বা তরু দত্তের জীবনের কাহিনী কি, তিনিও কিন্তু তার অল্প বয়সে তার দাদা বোনকে হারিয়েছেন। নিজেও তো একটা অল্প বয়সী মারা গেছেন, তার আগেও তিনি কিন্তু তার দাদা বোনকে হারিয়েছেন। তাদের যে দুঃখ যন্ত্রণা, তার দুঃখটা হয়তো ফ্যামিলির কাউকে হারানোর দুঃখ, তার দুঃখটা হয়তো রিলেশনশিপে কোনো গার্লফ্রেন্ডকে হারানোর দুঃখ, কিন্তু দুঃখ তো একটা জায়গায় কোনো না কোনো ভাবে সেম একটা জিনিস হয়। দুঃখ হলে মানুষের কান্না হয়, দুঃখ হয়, সেটা স্বাভাবিক ব্যাপার। সেই যে দুঃখের মধ্যে থেকে লেখা, সেইখান থেকে যে মানুষের যে আলটিমেট রাইটিংটা বেরিয়ে আসে, সেই রাইটিং এর মধ্যে দুজনকার মধ্যে যে বিশেষ কিছু মিল পাওয়া যায়, মানে সেই যে কম্পারি, সেই মিলটা পাওয়ার জন্য ওই জন্য অনেক সময় জন কিস তরু দত্তকে ইন্ডিয়ান কিস বলে সম্বোধন করা হয়ে থাকে। আমরা যে বলছিলাম যে এই কবিতাটা পড়বো, এটা কি, এটা হচ্ছে একটা ওড যে ওয়ার্ডটা, এটা এসছে গ্রিস থেকে। গ্রিসের একটা ওয়ার্ড, মানে গ্রিসে প্রথম জেনারেট হয়েছে ওডটা। ওড মানে হচ্ছে ছোট কবিতা, যে কবিতাটা মানে গানের মতো করে হবে। মানে গানের মতো করে মানে কি, মানে যখন কবিতাটা পড়বে তখন একটা মানে মিউজিক্যালি টার্ম হবে বা মিউজিক্যালি একটা সাউন্ড করবে জিনিসটা করতে, সেটা হচ্ছে ওড। যেমন ধর জন কিটসের অনেক ফেমাস ওড আছে, ওড টু নাইট অ্যাঙ্গেল এক্সেট্রা এক্সেট্রা, মানে আর বলছি না, ওরকম অনেক ওড আছে। এই যে আমাদের যে বর্তমান কবিতা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, এটা হচ্ছে একটা ওড বা হচ্ছে গীতি কবিতা যাকে বলা হয়, লিরিক্যাল পোয়েম। তাহলে ওড হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম। ওডের বিশেষ বৈশিষ্ট্য কি, ওড বা লিরিক্যাল পোয়েম হচ্ছে একটা পার্টিকুলার বিষয়কে, পার্টিকুলার সাবজেক্টকে কেন্দ্রীভূত করে কোন একটা কবিতা লেখা হয়। এখানে যেমন আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, এই কবিতাটা লেখা হচ্ছে কাকে কেন্দ্র করে, ক্যাজুয়ালিনা ট্রি বা বিলাতি ঝাউ গাছটাকে কেন্দ্র করে লেখা হচ্ছে কবিতাটা। তেমনি ওডের ওইটাই বৈশিষ্ট্য যে একটা কোনো বিশেষ বস্তুকে বা বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে কবিতাটা লেখা হবে, সেটা হচ্ছে ওড। ঠিক আছে, বইয়ে তাহলে 55টা লাইন আছে, 5x11 মানে 5টা স্ট্যান্জা, 11টা করে লাইন। দেখ প্রথম লাইনে দেখ, প্রথম মানে আমরা রাইম স্কিম যখন দেখতে যাই তখন কি দেখতে হয়, মানে যে প্রত্যেকটা লাইনের শেষের ওয়ার্ড গুলো দেখতে হয়। বই খুলেছি সবাই, শেষের ওয়ার্ড গুলো দেখলে আমরা বোঝা যায় কি রাইম স্কিম কি আছে। এখানে দেখ প্রথম ওয়ার্ডে আছে রাউন্ড, তারপরে আছে দেখ স্কার্ট স্টার্স বাউন্ড। তাহলে যে আগে আচ্ছা এক কাজ কর, প্রথমে 11টা লাইন আগে আলাদা করে সিলেক্ট করে না, কোনটা 11টা লাইন কোনখানে শেষ হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 রিপোজে 11টা লাইন শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে একটা স্ট্যান্ডার শেষ হচ্ছে। ঠিক আছে, এবার এর যে রাইম স্কিমটা বইয়ের পাশে লিখে রাখ, দিয়ে আমরা মেলাবো। বইয়ের পাশে লিখে রাখ এ বিবিএ সিডিডিসি, CDDC হয়েছে। তারপর লাস্টে তিনটে টোটাল কত, হ্যাঁ 3টে, 11টা লাইন আছে, 11টা হয়েছে। এবার দেখ তাহলে আমরা কি বুঝতে পারছি, দেখ এ বিবিএ তারপর কি সি, হ্যাঁ মানে ডবল ডি, হ্যাঁ সি, তারপর তিনটে তবে তো 11টা হচ্ছে। এবার আমরা কি বলবো, এ মানে কি, যেগুলো এ আছে মানে এ বিবি এগুলো একটা লাইন দিয়ে শেষ ওয়ার্ডটা রিপ্রেজেন্ট করছে। তাহলে এ এর সঙ্গে এর মিল হবে, বি এর সঙ্গে বি এর মিল হবে, সি এর সঙ্গে সি এর মিল হবে। ঠিক আছে, ডি এর সঙ্গে ডি এর মিল হবে। তাহলে প্রথম লাইন এ আছে দেখ রাউন্ড, তার সঙ্গে স্কার্টস সন্দিগ্ধ ভাবে মিলছে না তো, স্টার্সও মিলছে না। তাহলে তারপর বাউন্ড, রাউন্ডের সঙ্গে বাউন্ড মিলছে, তাহলে এ দুটো বাদ দিয়ে তারপর একটা এ হচ্ছে। এবার দেখ স্কার্ট স্টার্স, এই দুটোকে আমরা বি ধরলাম, মিলছে। স্কার্ট স্টার্স মানে যখন আমরা প্রোনাউন্স করছি মিলছে, তাহলে এই দুটো বি হলো। তাহলে কি হয়ে গেল, এ বিবি এ হয়ে গেল রাইম স্কিমটা, এ বিবি এ। তারপরে দেখ জেন্টলির সঙ্গে হাং মিলছে না। এইগুলো জেন্টলি মানে আগে যেগুলো উচ্চারণ করলাম ওগুলোর সঙ্গে এ বা বি এর মধ্যে একটা ক্যাটাগরি তো দেওয়া যাচ্ছে না তো জেন্টলি ওয়ার্ডটাকে। তাহলে এটা একটা নতুন একটা আমাদের কিছু দিতে হবে ওয়ার্ড। তাহলে এটাকে আমরা কি দেবো, নতুন ওয়ার্ড তাহলে দেবো আমরা সি। তাহলে জেন্টলি থেকে আমরা সি ধরে নিলাম। এবার আমরা দেখবো জেন্টলির সঙ্গে কোন ওয়ার্ড মিলছে, জেন্টলি হাং অ্যামাং বি, জেন্টলি বি, তাহলে কোনটা মিলছে, বি, জেন্টলি বি। তাহলে কোন লাইনটা মিলছে, বি দিয়ে যে লাইনটা হলো। ঠিক আছে, এবার মাঝের দুটো লাইন দেখ, হাং
হাং অ্যামাং, এগুলো এ বি সি, এই কোনো ক্যাটাগরি কি ফেলা যাচ্ছে না, তাহলে এটাকে আমরা কি ধরবো, ডি। তাহলে হাং অ্যামাং এই দুটো হলো কি, ডি। তাহলে প্রথমে কি হলো, এ বি বি এ, সি ডি ডি সি, বুঝে গেলি, এই কটা বুঝে গেলি একটা লাইন। তারপরে দেখ ওস, ক্লোজ, রিপোজ, এগুলো আগের কোনো এবিসিডি কোনো ক্যাটাগরিতে আসছে না, কিন্তু ওস, ক্লোজ, রিপোজ একটা মানে পার্টিকুলার রাইম স্কিম করছে, তাহলে এইগুলো হচ্ছে ই। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে এইভাবে রাইম স্কিমটা যাবে, বুঝতে পারছিস? তাহলে আগের দিন বললাম ক্যাজুরিনা, আওয়ার ক্যাজুরিনা ট্রি, তরু দত্তের লেখা একটা পোয়েম, যেটাকে আমরা ওডের ক্যাটাগরি বা গীতি কবিতার ক্যাটাগরিতে ধরতে পারি। আর একটা ভাবে শুধুমাত্র ওড বা গীতি কবিতা ছাড়াও এই পোয়েমটাকে বা এই কবিতাটাকে আর একটা কি বলা যেতে পারে, অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। কারণ এই কবিতাটার যে বিভিন্ন বিষয়বস্তু সেগুলো তরু দত্তের পার্সোনাল লাইফ বা একদম নিজস্ব জীবনের ওপর, নিজস্ব জীবনের কিছু ঘটনা বা স্মৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাই এটাকে একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েমও বলা যেতে পারে। আগের দিন যে রাইম স্কিম দেখিয়ে দিয়েছিলাম, দেখেছিলি নিশ্চয়ই, রাইম স্কিমটা বুঝতে পেরেছিস। এবার দেখ প্রত্যেকটা প্যারাগ্রাফ বা প্রত্যেকটা স্ট্যান্জা বা স্তবক হচ্ছে কতগুলো করে, 11টা করে লাইনে 5টা স্ট্যান্জা আছে, টোটাল 55 লাইন্স আর 5 স্ট্যান্জাস। ঠিক আছে, এবার 11টা যে লাইন আছে, 11টা লাইনের মধ্যে দেখ প্রথম 6টা লাইনের একরকম পার্ট আছে, মানে প্রথম 6টা লাইন, প্রথম 6টা বলছি, প্রথম 8টা লাইন, প্রথম 8টা লাইনের রাইম স্কিমটা দেখ একটা ধরনের, একটা পার্টিকুলার প্যাটার্নের আছে, দেখ এ বি বি এ, তারপর সিডিডিসি, একটা মানে পার্টিকুলার ধরনের। তারপরে যে 3টে লাইন, ওই 3টে ই, ওই লাইনটা একটু আলাদা ধরনের, ওই 3টে একটু আলাদা ধরনের। তাহলে প্রথম যে 8টা লাইনের স্তবককে, আগেও তো পড়েছে, 8টা লাইনের যে একটা স্ট্যান্জা বা স্তবককে কি বলা হয়, সেটাকে বলা হয় অক্টেভ। অক্টেভ হচ্ছে 8 লাইনের কোনো কবিতাকে বলা হয় অক্টেভ, মানে কবিতার কোনো স্ট্যান্জা 8 লাইন হলে তাকে বলা হয় অক্টেভ। আর যদি সেটা 6 লাইনের হয় তাকে কি বলা হয়, সেস্টেট। 6 লাইনে বলা হয় সেস্টেট। তাহলে এই যে পার্টিকুলার কবিতা আওয়ার ক্যাজুরিনা ট্রি, এর প্রথম 8টা লাইন হচ্ছে অক্টেভ, কিন্তু এখানে তারপরে কিন্তু মাত্র 3টে লাইন আছে, সেটাকে তাহলে সেস্টেট বলা যাবে না, তাহলে সেটাকে কি বলতে হবে, টারসেট, TERCET, খাতায় লিখে নে। 3টে লাইনকে বলা হচ্ছে টারসেট, TERCET, টারসেট। অক্টেভ প্রথমে লেখ অক্টেভ 8 লাইন, সেস্টেট 6 লাইন, আর টারসেট হচ্ছে 3 লাইন্স, TERCET, টারসেট, এটা হচ্ছে 3 লাইন্স, টারসেট হচ্ছে 3 লাইন্স। OCTAV, অক্টেভ হচ্ছে 6 লাইন্স। আর সেস্টেট, SESTET, সেস্টেট হচ্ছে 6 লাইন্স। আর এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে টারসেট, TERCET, টারসেট, এটা হচ্ছে 3 লাইন্স। অক্টেভ, সেস্টেট আর টারসেট। অক্টেভ হচ্ছে 8টা লাইনের একটা মানে একটা স্ট্যান্জা বা সেই 8টা লাইনে একটা বিষয়বস্তুকে প্রকাশ করলে সেটাকে বলা হয় অক্টেভ। আর সেস্টেট হচ্ছে 6 লাইনের কোনো কবিতা বা একটা কবিতার যে টোটাল প্যারার মধ্যে 6 লাইনকে পার্টিকুলার ভাবে ডিভিশন করলে সেটা হয় সেস্টেট। আর এই কবিতায় দেখ প্রথমে অক্টেভটা আছে 8 লাইন, তারপরে 3টে লাইন কিন্তু আলাদা, যেটা ই হচ্ছে, ওইটা হচ্ছে টারসেট। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার টারসেট তো 8 লাইন, টারসেট 8 লাইন, 3 লাইন, কি সব লিখলি তাহলে কি বললাম, অক্টেভ 8 লাইন, সেস্টেট হচ্ছে 6 আর টারসেট হচ্ছে 3 লাইনে। এ লিখলো তাই জল দিচ্ছি। আগে যখন আগে কবিতা পড়েছিল, অক্টেভ মানে কি, অক্টেভ হচ্ছে কোনো জিনিস বা বিষয়বস্তু সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা দেয়। আর সেস্টেটটা কি, সেস্টেট হচ্ছে সেই বিষয়ের সলিউশন বা কিছু প্রোভাইড করে। আর টারসেটটা কিন্তু ওই রকম, টারসেট হচ্ছে এমন একটা ফর্ম, এটা কিন্তু কোনো সলিউশন বা কিছু প্রোভাইড করবে না। অক্টেভের পর কবিতার রাইমটাকে বা কবিতার প্যাটার্নটাকে আরো ডেপথে নিয়ে যাবে বা পরের স্ট্যান্ডা যেগুলো আসবে সেগুলোকে আমাদের সামনে যাতে আরো ক্লিয়ার হয়, সেই যে রোডটা, সেই যে পথটা আমাদের সামনে উন্মুক্ত করে দেবে টারসেট। ঠিক আছে, এবার দেখ মেন কবিতায় চলে। আর ক্যাজুরিনা ট্রি, তরু দত্ত। আচ্ছা, এই কবিতায় অনেক তোর ফিগার অফ স্পিচ বা অলংকার আছে। ঠিক আছে, এই অলংকার গুলো আলাদা করে এখন আর লাইন বাই লাইন পড়াতে বলবো না, একদম হিজিবিজি হয়ে যাবে। কবিতাটা শেষ হয়ে গেলে কোন লাইনে কি ফিগার অফ স্পিচ হচ্ছে আলাদা করে লাইন ধরে বলে দেবো যখন কবিতাটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে শুধু কবিতার যে ইন ডেপথ ডিটেলসে বাংলা মানেটা, আর কবিতার যে মানে কোনো ধর সিম্বলিজম কিছু অর্থ থাকলে সেগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর ফিগার অফ স্পিচ গুলো পরে একদিন আলাদা করে বলে দেবো। লাইক এ হিউজ পাইথন winding round and round, like a huge python, python মানে অজগর, মানে একটা অজগর সাপের মতো। ওয়াইন্ডিং মানে চক্রাকারে পাক দিয়ে আছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড হয়ে চক্রাকারে ধরে আছে কাকে, ওই গাছ। তাহলে ছবিটা দেখালাম, বুঝতে পারলি, মানে ওইটা হচ্ছে ক্যাজুরিনা ট্রিটা হচ্ছে যেটা ছবিটা দেখালাম, মেন গাছটা বড়, আর একটা লতা গাছ যেটা ওই ক্যাজুরিনা ট্রিটাকে জাপটে পিসটা ধরে আছে। ওই যে বলছে ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে চক্রাকারে গোল ভাবে ওকে জাপটে ধরে আছে ওই লতা গাছ। দ্য রাগ ট্র্যাঙ্ক, রাগ মানে হচ্ছে এবড়ো খেবড়ো, আর ট্যাঙ্ক মানে কি আগে তো পড়েছিলি,
টাং মানে সেই ব্রাহ্মণের ইয়েতে গাছের গুড়ি বা কাণ্ড, সেটাকে বলা হয় টাং। কোথায় ছিল বলতো এটা? কাকে রেখেছিল ওর মধ্যে? ব্রাহ্মণীকে। ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স। ইন্টেন্ড মানে গভীর ভাবে, বা গভীর ভাবে কাটা কাটা দাগটা গভীর ভাবে, কিভাবে? ডিপ উইথ স্কার্স মানে ক্ষত, যে ক্ষতটা আছে সেটা অত্যন্ত গভীর। মানে এই গাছটা মানে কি বলবো, ওই ক্যাজুলিনা ট্রিটাকে যে গোড়াম ধরে আছে ওর মধ্যে একটা অনেক দিনের মানে যেহেতু চিপে জাপটে পিষ্টে ধরে আছে, ওর মধ্যে একটা ক্ষত বা স্কার্স মানে ক্ষত, সেই ক্ষতটা পড়েছে সেটা অত্যন্ত গভীর। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স মানে এই যে গাছটাকে ধরে আছে লতা পাতাটা একদম ওর সামিট অব্দি, সামিট মানে চূড়া, আপ টু দা এখানে চূড়া অব্দি ধরে আছে, নিয়ার দ্য স্টার্স মানে বলছে গাছটা প্রচুর লম্বা, নিয়ার দ্য স্টার্স মানে গাছটা এতটাই লম্বা, মানে একটা ফিগার অফ স্পিচ আছে, ধর পরে বলবো, এখন তো প্রাথমিক বলে রাখছি। হাইপার বল মানে কোনো ছোট জিনিসকে অনেক বড় করে দেখালে সেটাকে বলা হয় হাইপার বল। মানে বলছে গাছটা এতটাই লম্বা যে ওর সামিটটা বা চূড়াটা কোথায় পৌঁছে গেছে? স্টার্স বা তারাদের কাছে পৌঁছে গেছে। মানে এটা রূপক অর্থে ব্যবহার করছে যে এতটাই লম্বা গাছটা, সেটাকে বোঝানোর জন্য। A creeper climbs in whose embrace is bound. আর ক্রিপার এতক্ষণে বলছে কে তাহলে ধরে আছে ওটা, এখন তো ছবিতে দেখালাম, এতক্ষণ তোরা জানতে পারছিস ক্রিপার মানে হচ্ছে লতা গাছ বা লতা। আর ক্রিপার ক্লাইম্স মানে চড়ছে, ওই যে ওপরে উঠছে, পাকিয়ে ওপরে উঠছে, ওই জন্য বলছে আর ক্রিপার ক্লাইম্স ইন হুজ এমব্রেস বাউন্ড। এমব্রেস মানে হচ্ছে হাগ করা বা জড়িয়ে ধরে থাকা, এমব্রেস মানে হচ্ছে হাগ করা বা জড়িয়ে ধরে থাকা। বাউন্ড মানে বন্ধন, মানে একটা জড়িয়ে ধরে আছে বন্ধনের মধ্যে ওই গাছটাকে, লতা গাছটা ওই ক্যাজুলিনা ট্রিকে ওরকম একটা বন্ধনের মধ্যে ধরে আছে। নো আদার ট্রি কুড লিভ বাট গ্যালান্টলি। নো আদার ট্রি কুড লিভ মানে এই অবস্থায় যে এরকম জাপটে পিষ্টে ধরে আছে, এত ভার বা এত ক্ষত হয়ে গেছে, নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ হলে এত মানে সুন্দরভাবে এতদিন বাঁচতে পারতো না। এটাই মানে তরু দত্ত পোয়েটেস আমাদেরকে বোঝাতে চাইছেন। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট ওয়্যারস দ্য স্কার্ফ। বাট গ্যালান্টলি কিন্তু খুব সাহসিকতার সঙ্গে, দ্য জায়েন্ট বলতে কাকে বোঝাচ্ছে? দৈত্যাকার। জায়েন্ট মানে হচ্ছে দৈত্যাকার। ওই যে ক্যাজুলিনা ট্রিটা বললাম বিশাল বড় গাছ, ওই জন্য ক্যাজুলিনা ট্রিটাকে কি বলছে? জায়েন্ট। ওই দৈত্যাকার গাছটা wears the scarf. Giant wears the scarf and flows and hung. বলছে ওই যে দৈত্যাকার গাছটা wears মানে হচ্ছে পড়ে থাকা, ওই যে লতাটা ওরকম জড়িয়ে ধরে আছে ওর কাছে, কিন্তু ওটা যেন মনে হচ্ছে একটা স্কার্ফ বা মাফলারের মতো, মানে সে ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে ওটা যে তার কাছে একটা কোনো ভার বা বোঝা সেটা কিন্তু নয়, সেটা হচ্ছে তার কাছে যেন সে নিজের জীবনে সেই জিনিসটাকে কাজে লাগিয়ে নিয়েছে। কিভাবে কাজে লাগিয়েছে? যেটা মনে হচ্ছে ওর কাছে একটা স্কার্ফ বা মাফলার। এইখানে হচ্ছে সিম্বলিক্যালি তোকে কবিতা বা কবির ব্যাকগ্রাউন্ড বা তার যে পার্সোনাল লাইফ সম্পর্কে বলতে গেলে কেন ওগুলো বলে রাখা দেখ। এখানে তরু দত্ত নিজের পার্সোনাল লাইফকে অনেক সময় এর সঙ্গে রিলেট করতে চাইছেন, কারণ বলেছিলাম যে ধর তরু দত্ত নিজে অল্প বয়সে যেমন মারা গেছেন, তার যে দাদা অবজু এবং আউরু এরাও তো একটা অনেক মানে অল্প বয়সী মারা গেছেন, তাদের যে হারানোর বেদনা বা যে ক্ষত সেটা তরু দত্তের মধ্যে যেমন আছে, তেমনি গাছটার মাধ্যমে বা এই যে ক্যাজুলিনা ট্রির মাধ্যমে যে এই যে বলছে এত মানে দুঃখ, এই যে মানে বোঝা, ওই যে স্কার্স, ইন্টেন্ডেড স্কার্স যেগুলো বলছে ওগুলো একটা ক্ষত, ওগুলো কবির মনে যেমন ক্ষত পড়েছে, তেমনি লতা গাছের চাপে লতা গাছটা যে ওরকম ভাবে জড়িয়ে ধরে আছে তার মধ্যেও কিন্তু মানে কবি বোঝাতে চাইছেন যে আমার মনে যেমন ক্ষত আছে তেমনি ওই ক্ষতগুলো সত্ত্বেও আমি কিন্তু বেঁচে আছি। ওই যে বলছে না নো আদার ট্রি কুড লিভ, কবি নিজেকে ওই গাছটার সঙ্গে তুলনা করছে, দিয়ে বলছে আমিও কিন্তু এত কিছু ক্ষত নিয়ে বেঁচে আছি, অন্য কেউ হলে পারতো না। এবং যে স্কার্ফ মানে যেটা বললাম গাছটা যেটা ধরে আছে জড়িয়ে, ওটাকে স্কার্ফ বা মাফলারের সঙ্গে তুলনা করছে। কেন? কারণ বলছে জীবনে ধর যতই প্রতিকূল অবস্থা আসুক, মানে এই কবিতায় এমন দেখাচ্ছে স্কার্ফটা মানে জীবনে যেন ওই ক্রিপারটা লতা গাছটা এমন ভাবে জড়িয়ে আছে, ওটা কিন্তু ক্যাজুলিনা ট্রির পক্ষে খুব একটা সুবিধাকর হচ্ছে না, কারণ ক্যাজুলিনা ট্রির গায়ে কিন্তু ওর জন্য ক্ষত হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও ক্যাজুলিনা ট্রি সেটাকে একটা নিজের ভালো কাজে বা নিজের যাতে মানে এমন ভাবে মানে যেটাকে এক্সপ্রেস করছে বা দেখাচ্ছে সেটা যেন ও নিজের সুবিধায় লাগিয়েছে মাফলার হিসাবে, তেমনি জীবনের দুঃখগুলোকেও কিভাবে ভালো কাজে লাগাতে হয় সেটাই মানে তরু দত্ত এখানে দেখাতে চাইছেন এই পার্টিকুলার লাইনটা ইউজ করার মাধ্যমে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, শুধুমাত্র ওই গাছটা লতা পাতা ঝরে আছে তা নয়, ক্যাজুলিনা ট্রি থেকে ফ্লাওয়ার্স আর হাং ফুলও ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার, ক্রিমসন মানে হচ্ছে ডিপ রেড বা মানে একদম রাঙা কালার যেটাকে বলে। ক্লাস্টার্স মানে গোছা গোছা লাল ফুল কিন্তু ঝুলছে, শুধুমাত্র লতা গাছের বোঝা আছে তা নয়, ওতে ফুলও ঝুলছে এবং ফুল ঝুলছে, লাল রঙের গোছা গোছা ফুলও ঝুলছে। অল বাউ মানে গাছের ডাল, সমস্ত ডাল থেকে কিন্তু লাল লাল ওরম ফুল ঝুলছে। ফেরন মানে যেখানে, অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, ফেরন মানে ফুলগুলোর কাছে সারাদিন কি করে, অল ফেরন যেখানে, অল ডে সারাদিন,
আর গ্যাদার সেখানে একত্রিত হয়, কারা একত্রিত হয় দেখ, বার্ড অ্যান্ড বি, পাখিরা এবং মৌমাছিরা সেখানে ফুলের মধু খাওয়ার জন্য, বা পাখিরা এমনি ধর গাছের ডালে এমনি খেলা করা বিভিন্ন কাজের জন্য ওখানে তারা একত্রিত হয় সারাদিনে ওই গাছটার কাছে। অ্যান্ড অফেন, এখানে দেখ অফট, অফট হচ্ছে ওল্ড ইংলিশ ওয়ার্ড, লিখে রাখ, অফট হচ্ছে ওল্ড ইংলিশ ওয়ার্ড, এটার মানে হচ্ছে অফেন। ইংলিশ তো ল্যাটিন থেকে কিছু ওয়ার্ড ইংলিশে এসছে, সেখান থেকে ওই অফট হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, মানে লিখে রাখ অফেন, এটা হচ্ছে অফেন, অফেনটাকে শর্টে বলছে অফেন। তাহলে অফেন মানে কি, প্রায়শই, অফটাই তো শর্টে ওল্ড ইংলিশে অফ, যেটা এখন মানে হচ্ছে অফেন, এটা ল্যাটিন থেকে ওটা ডিরাইভ করেছি। হ্যাঁ, প্রাচীন নয়, প্রায়শই মানে হামেশাই যেটাকে বলে। অ্যান্ড অফেন মানে প্রায়শই, অ্যাট নাইটস মানে রাত্রিবেলা, এবং প্রায়শই রাত্রিবেলা। লাইক গার্ডেন ওভারফ্লোস, যেন বাগানটা ওভারফ্লোস মানে প্লাবিত হয়ে যায়। বাগানটা যে ওই গাছটা কেন্দ্র করে যে আশেপাশে তার বড় গাছ থাকলে তার চারপাশে ছোটখাটো তো কিছু গাছ থাকবি, সেইটাকে নিয়ে একটা বাগান বা গার্ডেন কম্পাউন্ড তৈরি হচ্ছে বলছে। অ্যান্ড অফেন বেশি মানে প্রায়শই, অ্যাট নাইট রাত্রের দিকে, দ্য গার্ডেন ওভারফ্লোস বাগানটা যেন প্লাবিত হয়ে যায়। with one sweet song that seems to have no close, with one sweet song একটা মিষ্টি গানে, that seems to have no close যেন মনে হয় সেই গানটার কোনো সীমা নেই, মানে সেই গানটা যেন চলতেই থাকে, সেই গানটা যেন কখনো শেষ হয় না। seems to have no close মানে যেটা হচ্ছে কোনো সময় শেষ হয় না, সেই গানটা যেন চলতেই থাকছে। sung darkling from our tree, sung darkling, sang, sang এর past form sang, sing, sang, sang, তাহলে কোন ফর্ম, past participle form sang। সাং ডার্কলিং কিভাবে, তাহলে গানটা কোথা থেকে করছে, ডার্কলিং মানে হচ্ছে অন্ধকার বা আধার থেকে গানটা করছে। ফ্রম আওয়ার ট্রি মানে ওদের যে ক্যাজুলিনা ট্রি সেই গাছ থেকে গানটা করছে। দেখ আওয়ার বলছে, এখানে আওয়ার মানে কবির ওই গাছটার প্রতি নিজের পজিশন বা নিজের যে একটা আত্মিক সম্পর্ক। কবি এখন কিন্তু কবিতাটা এখানে লিখছেন না, আগের দিনই তোকে বলেছিলাম যে কিছু সময় ইউরোপে চলে গিয়েছিলেন, সেখানে গিয়ে গাছটার কথা মনে করছেন। তাও ইউরোপে গিয়েও কিন্তু কবি সেই গাছটার কথা মনে রেখেছেন, শুধু মনেই রাখেনি, এমনকি বলছে দেখ আওয়ার ক্যাজুলিনা ট্রি মানে ওই যে গাছটার সঙ্গে যে আত্মিক সম্পর্ক সেটা কিন্তু এই লাইনটার মাধ্যমে বা এই লাইনটার মাধ্যমে ফুটে উঠছে। তাহলে সান ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি মানে অন্ধকার আধার থেকে গানটা করে। হোয়াইল মেন রিপোজ মানে বিশ্রাম নেওয়া বা রেস্ট নেওয়া, যখন মানুষেরা যখন বিশ্রাম নেয়, তাহলে রাতের আধারে ওই বাগানটা ওই একটা মধুর গানে প্লাবিত হয়ে যায়, যে গানটা যেন মনে হয় কোনো চলতেই থাকছে, কোনো শেষ নেই। এবং কখন গানটা করে, গানটা কোথা থেকে আসে, অন্ধকার একটা আধার থেকে গানটা করে। হোয়াইল মেন রিপোজ রাত্রিবেলা যখন মানুষের বিশ্রাম নেয় তখন গানটা করে। ফার্স্ট তাহলে হয়ে গেল 11টা লাইন। কত বেশি ডেপথে যাচ্ছি না, মোটামুটি ওভারঅল দেখে নে উপর থেকে একবার। লাইক এ হিউজ পাইথন মানে একটা অজগর সাপের মতো, ওয়েন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড গাছটাকে গোল চক্রাকারে চাপটে ধরে আছে। দ্য রাগ ট্রাং ইন্টেন্ডেড ডিপ উইস্কার, রাগ মানে এবড়ো খেবড়ো বা খসখসে, ট্রাং মানে গাছের গুড়ি, সেটা কি হচ্ছে ইন্টেন্ডেড ডিপ উইস্কার, এটার মধ্যে গভীরভাবে ক্ষতচিহ্ন পড়ে গেছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, গাছটা এতটাই লম্বা যেটাকে বলছে যে তার চূড়াটা, সামিট মানে চূড়াটা, সেটা পৌঁছে যাচ্ছে কোথায়, স্টার বা তারাদের কাছে, মানে এতটাই লম্বা বলতে চাইছে যেন তারাদের কাছে তার চূড়াটা পৌঁছে যাচ্ছে। A creeper climbs in whose embraces bound, a creeper climb তাহলে বলছে একটা লতা গাছ সেটা ক্লাইম্ব করছে বা সেটা চক্রাকারে উপরে উঠছে। in whose embraces bound এবং in whose যার যে লতা গাছটা এমব্রেস করে আছে মানে হাত করে আছে, বাউন্ড মানে বন্ধনে মানে আলিঙ্গনবদ্ধ হয়ে আছে ওই ক্যাজুলিনা ট্রিটাকে। নো আদার ট্রি কুড লিভ, অন্য কোনো গাছ হলে কিন্তু বাঁচতে পারতো না। বাট গ্যালান্টলি কিন্তু সাহসিকতার সঙ্গে, দ্য জায়েন্ট মানে বলছে ক্যাজুলিনা ট্রিকে বলছে জায়েন্ট বা দৈত্যাকার। ওয়্যারস দ্য স্কার্ফ, ওই যে লতাটা যেমন লতা গাছটা যেমন জাপটে পিষ্টে উঠেছে সেটা যেন তার স্কার্ফ বা মাফলারের মতো নিজের গলায় জড়িয়ে আছে ক্যাজুলিনা ট্রি। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং গাছটা থেকে অনেক ফুলও ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার অল বাউস অ্যামাং, ইন ক্রিমসন ক্লাস্টার, ক্রিমসন মানে হচ্ছে ডিপ রেড বা একদম গভীর লাল, আর ক্লাস্টার মানে গুচ্ছ, লাল গোছা ফুল ঝুলছে কোথা থেকে, অল বাউ অ্যামাং তার সমস্ত, বাউ মানে গাছের ডাল, তার সমস্ত ডালপালা থেকে লাল ফুল ঝুলছে। ফেয়ারন মানে যেখানে, অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, যেই ফুলগুলো আশেপাশে, ফেয়ারন মানে যেখানে কোনখানে, ওই ফুলগুলো লাল যে ফুলগুলো ঝুলছে তার আশেপাশে। অল ডে সারাদিন, আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি সেখানে সারাদিন একত্রিত হয় বা সংঘবদ্ধ হয় কারা, বার্ড পাখিরা এবং বি মৌমাছিরা। অ্যান্ড অফেন এবং অফেন বা প্রায়শই অ্যাট নাইটস রাত্রির দিকে, দ্য গার্ডেন ওভারফ্লোস বাগানটা প্লাবিত হয়ে যায়, বা প্লাবিত মানে ভেসে যায়, মানে কিসের জন্য ভেসে যাচ্ছে, বা দেখ উইথ ওয়ান সুইট সং একটা সুন্দর মিষ্টি গানে, মধুর গানে বাগানটা ভেসে যায়।
দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যে গানটার কোনো যেন মনে হচ্ছে সীমা নেই, যে গানটা হচ্ছে চলতেই থাকছে, মানে এভার লাস্টিং। সেই গানটা যেন কোনো মানে এমন একটা গান যেটা যেন সারা রাত চলছে, সেই গানটা যেন কেউ মানে থামাচ্ছে না, কন্টিনিউয়াস ইন আ ফ্লো গানটা করে যাচ্ছে। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, সাং মানে গানটা করছে কোথা থেকে, ডার্কলিং আধার থেকে, ফ্রম আওয়ার ট্রি মানে ওদের গাছে বসে কোন গাছের আধার থেকে কেউ গানটা করছে, মানে কোনো পাখি বা কিছু নিশ্চয়ই গানটা করছে। হোয়াইল মেন রিপোজ, যখন মানুষের বিশ্রাম নিচ্ছে, রাতের বেলা ন্যাচারালি মানুষ বিশ্রাম নেবে, রিপোজ মানে রেস্ট বা বিশ্রাম নেওয়া, মানে যখন বিশ্রাম নিচ্ছে তখন গানটা করছে। পরের স্ট্যান্ডারটা একবারে করিয়ে দেবো না, একটা আবার থাকে নাকি আগে তিনটে পড়াতে হবে, এই পাতাটা পড়ো বাজিয়ে আর একটা পড়াবো, আর একটা পড়াবো, আর একটা পড়াবো, দেখে নে তাহলে, নাহলে দাগগুলো দিয়ে নে, পড়ায় দাগগুলো দিয়ে নে, দাগগুলো দিয়ে নে। পাইথন, পাইথন, পাইথন লেখ, দাগ দে পাইথন, তারপর লেখ ওয়াইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, ওয়াইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, হ্যাঁ ওয়াইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড রাগ দে তুই, তারপর দে রাগ ট্রাঙ্ক, রাগ ট্রাঙ্ক একসাথে, হ্যাঁ ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স একসঙ্গে, ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স, সামিট, ক্রিপার, এমব্রেস, বাউন্ড, গ্যালান্টলি, আলাদা, গ্যালান্টলি, জায়ান্ট, ক্রিমসন ক্লাস্টার্স, নাহলে তোমার পরের দিন বলি কিছু বুঝতে পারছি না, ক্রিমসন ক্লাস্টার্স হয়েছে, বাউজ, বাউজ, ফেরন, 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 হ্যাঁ ওভারফ্লোজ, ওভারফ্লোজ হয়েছে, হ্যাঁ ওটা কপি করেছে না, বাদ করে রাখো। ওভারফ্লোজ, সিমস টু হ্যাভ নো ক্লোজ, সিমস টু হ্যাভ নো ক্লোজ, সিমস টু হ্যাভ নো ক্লোজ, পড়ছে এগুলো শুনে নে, বইয়ে ওই যে বইয়ে মানেটা দেয়া আছে, যা মানে আছে বুঝতেই পারবি না। ডার্কলিং, ডার্কলিং বাংলা যে কোনো সহায়কারী শক্ত দেবে, ডার্কলিং, তার হচ্ছে রিপোজ, ডার্কলিং এর পর রিপোজ, ডার্কলিং এর পর রিপোজ। When first my casement is wide open thrown, মানে when first, ফার্স্ট বলতে এখানে যখন দিনের শুরুতে, যখন কেসমেন্ট, কেসমেন্ট মানে হচ্ছে গড়াধীন জানলা, বা যে জানলায় কোনো এই লোহার শিক বা কিছু নেই, অ্যাকচুয়ালি বলতে গেলে কাঁচের যে জানলাগুলো স্লাইডিং ডোর, সেগুলোকে বলছে কেসমেন্ট। বলছে when first my casement is wide open thrown, যখন সকালবেলায় আমি আমার জানলাটা খুলি, পুরোটা জানলাটা খুলে দেখি, at dawn, কখন করে জানলাটা, সকালে নয়, at dawn ভোরবেলা, my eyes delighted on its rest, my eyes আমার চোখটা জুড়িয়ে যায়, delighted মানে আনন্দিত হওয়া বা খুশি হওয়া, কিন্তু এখানে তার চোখটা জুড়িয়ে যাচ্ছে কিসে দেখে, on its rest মানে ওই on its rest, ওই যে ওই গাছটাকে যে একটা মানে শান্ত আছে, সেই গাছটা দেখে তার চোখটা জুড়িয়ে যাচ্ছে। sometimes and most in winter, কথা বলিস না, sometimes কিছু সময়, and most in winter বিশেষ করে শীতকালে, on its crest, crest মানে টপ বা একদম চূড়ায়, on its crest এর চূড়ায়, a grey baboon sits statue like alone, a grey baboon, grey মানে ধূসর, আর baboon মানে হচ্ছে বাঁদর জাতীয়, মানে বাঁদরের একটু বড় বড় সড়ো বাঁদর যেগুলোকে, সেগুলোকে বলা হয় baboon, মানে বাঁদর জাতীয় এক ধরনের প্রাণী। তাহলে কি করছে, grey baboon, a grey baboon sits statue like alone, সে স্ট্যাচুর মতো বসে আছে একাই, watching the sunrise, সে কি দেখছে, গাছের একদম চূড়ায় বসে বসে সানরাইজ, সূর্যোদয় দেখছে, while on lower boughs, while ঠিক সেই সময়, on lower boughs মানে তার নিচের যে ডালপালাগুলোতে, সেগুলোতে কি হচ্ছে দেখ, his puny offspring, puny মানে খুব ছোট বা ক্ষুদে, offspring মানে হচ্ছে তার বাচ্চা কাচ্চারা, তার ছোট বাচ্চা কাচ্চারা, leap about and play, leap, leap তো পড়েছিলিস, কিসে ছিল জানো, স্টিলাই রাইসে ছিল। লিপ মানে কি, লিপ মানে পাতা, লিপ মানে হচ্ছে লাফানো। তাহলে তার কি হচ্ছে, গ্রে বামুনটা বসে আছে, সিট স্ট্যাচু লাইক অ্যালোন একদম উপরে চূড়ায় বসে আছে, ওয়াচিং দ্য সানরাইজ, সানরাইজ দেখছে, while on lower boughs নিচের ডালে, his puny offspring, puny মানে ছোট বা ক্ষুদে, আর offspring মানে হচ্ছে তার বাচ্চা কাচ্চারা কি করছে, leap about and play, leap about মানে লাফালাফি করছে, and play এবং খেলা করছে। and far and near কোকিলাস hail the day, and far and near এটা একটা ফিগার অফ স্পিচ, পরের দিন বলবো, and far and near কোকিলাস hail the day,
এবং কাছে এবং দূরে কোকিলা বা কোকিল পাখি কি করছে, তারা হেল দ্য ডে, হেল মানে কাউকে স্বাগত জানানো বা গ্রিট করা। সেই দিনটা যে শুরু হচ্ছে, ভোরের বেলা যে দিনটা শুরু হচ্ছে, কোকিল পাখি তার মিষ্টি ধ্বনির মাধ্যমে সেই দিনটাকে স্বাগত জানাচ্ছে। হেল মানে গ্রিটিং বা স্বাগত জানানো। অ্যান্ড টু দেয়ার pastures went our sleepy cows, and to their pastures মানে তৃণভূমি বা যেখানে ঘাস থাকে, যেখানে গরুরা ঘাস খায়, মানে সেই জমিটার মধ্যে শুধুমাত্র ঘাস থাকবে এবং সেখানে গরুরা ঘাস খাবে, সেরকম জায়গা হচ্ছে pastures. And their pastures went our sleepy cows. went মানে যাওয়া, এখানে went নয় কিন্তু WEND went, এই went মানেও যাওয়া, ঠিক আছে। তাহলে ওইখানে যে তৃণভূমি, সেখানে কারা যাচ্ছে? আওয়ার স্লিপি কাউস, আমাদের যে ঘুমন্ত বা জাস্ট ঘুম থেকে উঠেছে এই গরুরা, তারা সেই তৃণভূমিতে যাচ্ছে ঘাস খেতে। And in the shadow on the broad tank cast, মানে এই যে গাছটা, বিশাল আকৃতির ক্যাজুইনা ট্রি, সেই গাছটার ছায়া, শ্যাডোটা কোথায় পড়ছে? অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, সেটা কাস্ট করছে। কাস্ট মানে কোনো জিনিস পড়া বা কোনো জিনিস প্রতিফলিত হয়, সেটা কোথায় প্রতিফলিত হচ্ছে? অন দ্য ব্রড মানে বিশাল, ট্যাঙ্ক মানে কি, এটাও পড়েছিলি ইয়েতে, ট্যাঙ্ক মানে কি দিঘি, এটাও কোথায় পড়েছিলি? ওইখানে ট্যাঙ্ক মানে সব মানে কোথায় কোথায় কাজে লাগিয়ে দেখি তো। তাহলে একটা যে পাশে যে দিঘিটা আছে, সেই বড় দিঘিতে ক্যাজুইনা ট্রির যে ছায়া, সেই ছায়াটা কিন্তু সেই ছায়াটা পড়ছে। মানে হোয়াইট, সেই গাছটা সকালবেলা যেন মনে হচ্ছে সাদা লাগছে গাছটাকে। সো বিউটিফুল, সেটা খুব সুন্দর। অ্যান্ড ভাস্ট মানে তার ব্যাপ্তিটা অনেক বেশি, যেহেতু অনেক বড় গাছ, তাই অনেক বেশি বিস্তৃত হয়ে আছে গাছটা। দ্য ওয়াটার লিলি স্প্রিং, ওয়াটার লিলি মানে কি? জলপদ্ম অ্যাকচুয়ালি বলা যায়, বা কি শাপলা ফুল যেটাকে বলে, জলপদ্ম বা শাপলা ফুল। সেই জলে, ওই যে দিঘির জলে কি দেখা যাচ্ছে? ওয়াটার লিলি স্প্রিং মানে তারা ফুটে উঠেছে। কেমন ভাবে ফুটে উঠেছে দেখ। লাইক স্নো এনম্যাশড, স্নো মানে হচ্ছে বড়, এনম্যাশড মানে হচ্ছে যেন একটা বরফ, মানে অনেক বরফ যেমন এক জায়গায় একত্রিত হয় ছোট ছোট ভাবে, ওই জলটার উপরে ফুলগুলো এমন ফুটে আছে যেন ধর একটা বরফের ধর যে জায়গায় বরফে জমে যায়, সেই জায়গায় হঠাৎ বরফটা যখন সেই জায়গা থেকে গলে যায়, দেখবি খাপ কিছু জায়গায় বরফ হয়ে থাকে। ওই রকম ভাবেই দিঘির জলে যেন মনে হচ্ছে কিছু বরফ একত্রিত হয়ে লিলি ফুলগুলো ফুটে রয়েছে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, এবার দেখ বলছে কবি এবার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছে। বাট নট বিকজ ইটস ম্যাগনিফিসেন্স মানে হচ্ছে বিশালতা, বলছে এই গাছটার বিশালতার জন্য নয়। Dear is the casuarina tree to my soul, বলছে এটা আমার কাছে, সোল মানে আমার আত্মার কাছে বা আমার কাছে গাছটা শুধুমাত্র যে ম্যাগনিফিসেন্স বা বিশালতার জন্য এত প্রিয় নয়। beneath মানে নিচে, এই গাছটার নিচে we have played through years may roll, আমরা খেলা করেছিলাম। এখানে উই বলতে কারা? আবজু, অরু আর তরু, তিনজনে খেলা করেছে। বলছে beneath it we have played, এই গাছটার নিচে আমরা খেলা করেছিলাম। through years may roll মানে সেই বছরগুলো যেন একের পর এক পর্যায়ক্রমিক ভাবে চলে গেছে। ও সুইট কম্প্যানিয়ন্স, আমার মিষ্টি, কম্প্যানিয়ন্স মানে সঙ্গী, ও আমার মিষ্টি সঙ্গী বা আমার প্রিয় সঙ্গী। loved with love intense, loved মানে ভালোবেসেছিলাম, কিসের সঙ্গে? with love intense, গভীর ভালোবাসার সঙ্গে তোমাকে ভালোবেসেছিলাম। loved with love intense মানে গভীর ভালোবাসার সঙ্গে তোমাকে ভালোবেসেছিলাম। for your sake, শুধুমাত্র তোমার জন্য। shall the tree be ever dear, তাই জন্যই গাছটা আমার কাছে, shall the tree be ever dear, তার জন্যই গাছটা আমার কাছে এত প্রিয়। গাছটার বিশালতার জন্যই ক্যাজুইনা ট্রিটা আমার কাছে এত প্রিয় নয়। beneath it we have played through years may roll, beneath মানে নিচে, beneath it এই গাছটার নিচে we have played, এখানে we have বলতে কারা বোঝাচ্ছে? আরজু, অরু আর তরু, তিনজনকে বোঝাচ্ছে। beneath it এই গাছটার নিচে we have played through years may roll মানে অনেক বছর আগে আমরা এই গাছটার নিচে খেলা করতাম, সেই সময়টা এখন রোল, কালের ক্রমে সেই সময়টা এখন আমরা পেরিয়ে চলে এসেছি। ও সুইট কম্প্যানিয়ন, আমার মিষ্টি সাথীরা। loved with love intense, loved মানে ভালোবেসেছিলাম, with love intense মানে গভীর ভালোবাসা দিয়ে। তাহলে বলছে আমার মিষ্টি সাথীরা, আমি তোমাকে ভালোবেসেছিলাম কিভাবে? loved with love intense, ভালোবেসেছিলাম গভীর ভালোবাসা দিয়ে। love intense মানে গভীর ভালোবাসা। for your sake, শুধু তোমার জন্য। shall the tree be ever dear, for your sake, your বলতে এখানে ওর ভাই আর বোনকে বোঝাচ্ছে বা দাদা বা দিদিকে বোঝাচ্ছে, অরু আর তরুকে বোঝাচ্ছে। for your sake শুধু তোমার জন্য। shall the tree be ever dear এই গাছটা আমার কাছে সব সময় প্রিয় হয়ে থাকবে।
শ্যাল দ্য ট্রি বি এভার, এভার মানে সব সময়, ডিয়ার। এই গাছটা শুধুমাত্র তোমাদের স্মৃতি, যেহেতু এই গাছটায় জড়িয়ে আছে, আমরা যেহেতু খেলা করেছিলাম একসঙ্গে, ওই জন্য এই গাছটা আমার কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস, ব্লেন্ড মানে মিক্স বা মার্জ করা, বলছে এই গাছটার মধ্যে বা এই গাছটার সঙ্গে ব্লেন্ড মানে মিশ্রিত হয়ে আছে, উইথ ইউর ইমেজেস তোমাদের যে ছবি বা তোমাদের স্মৃতি সেই গাছটার সঙ্গে মিশ্রিত হয়ে আছে। ইট শ্যাল রাইজ, এটা সবসময় আমার মনে 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 এটা মাঝে মাঝে বা সবসময় আমার মনে জানান দেয়। ইন মেমোরি, মেমোরি মানে স্মৃতিতে। টিল টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইস, কতক্ষণ অব্দি লেখক এই স্মৃতিটা মনে করতে পারে বা কতক্ষণ এটা তার মনের মধ্যে আসে, টিল যতক্ষণ অব্দি, দ্য হট টিয়ার্স মানে গরম অশ্রু জল বা চোখের জল, ব্লাইন্ড মাই আইস, ব্লাইন্ড মানে অন্ধ করে দেয়, এখানে তো অন্ধ নয়, মানে গরম চোখের জলটা যখন চোখ থেকে বেরিয়ে জলটা চোখটা ঝাপসা করে দেয়, ততক্ষণ অব্দি লেখক কিন্তু ওই গাছটার স্মৃতি লেখকের মনে আসতে থাকে। তারপর হট টিয়ার্স যখন তার চোখ দিয়ে নেমে যায়, তখন তার চোখটা ব্লাইন্ড বা এখানে বলতে গেলে ঝাপসা হয়ে যায়, তখন সেই স্মৃতিটা আস্তে আস্তে করে আবছা হয়ে যায়। What is that dirge like murmur? What is that dirge like murmur? বলছে ওটা কি শুনতে পাচ্ছি। এবার তার অন্য একটা ফ্রেজে চলে এলো, এতক্ষণ ডেসক্রিপশন দিচ্ছিল, এবার পুরোপুরি অতীতের যে ঘটনা বা অতীতের যে ক্যাসিলিয়া ট্রির যে স্মৃতি, সেটার সঙ্গে তার বর্তমান জীবন বা যেখানে আছে তার সঙ্গে কিছু তুলনা করবে। What is that dirge like murmur? Dirge like মানে হচ্ছে সুরেলা বিলাপ বা কোনো অন্ত্যেষ্টি গাথা বা দুঃখের সময় মানুষ যে গান করে। যে রাজস্থানে আছে না রুডেলা নাকি, যে ধর কেউ মারা গেলে সেখানে ভাড়া করে নিয়ে যায় ইয়ে করে কান্নার জন্য, ওই রকমই একটা ডার্জ লাইক মানে হচ্ছে সুরেলা বিলাপ বা মানুষের দুঃখে কষ্টের দিনে যে কান্না, সেটা হচ্ছে ডার্জ লাইক, ডার্জ। What is that dirge like? বলছে সুরেলা বিলাপের মতো। মারমার, মারমার মানে হচ্ছে কনকন শব্দ বা কলকল শব্দ বা ওই যে কান্নার যে শব্দ, সেই শব্দটা কিসের? দ্যাট আই হিয়ার, যে শব্দটা আমি শুনছি সুরেলা বিলাপের মতো। লাইক দ্য শ্রী, সেই শব্দটা কিরকম, সেই শব্দটা শুনছে প্রথমে জিজ্ঞাসা করলে যে ওটা কিসের শব্দ, মানে নিজের মনে মনে কোশ্চেন করছে। তারপর বলছে শব্দটা কিরকম সেটা ডেসক্রিপশন করছে দেয়। লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গেল ব্রিজ, সেই শব্দটা কিরকম? লাইক আ সি, একটা সমুদ্রের মতো। ব্রেকিং অন এ সিঙ্গেল ব্রিজ, যেটা ব্রেক করছে বা যেটা এসে ধাক্কা দিচ্ছে, কোথায় ধাক্কা দিচ্ছে? অন এ সিঙ্গেল, সিঙ্গেল মানে হচ্ছে নুড়ি পাথর সমৃদ্ধ বা যে বিচে নুড়ি পাথর থাকে, সিঙ্গেল মানে হচ্ছে নুড়ি পাথর, আর বিচ মানে হচ্ছে সমুদ্র উপকূল। মানে সমুদ্র উপকূলে কোন সমুদ্রের ঢেউ এসে যেমন শব্দটা হয়, ঠিক সেই রকমই সুরেলা বিলাপের মতো একটা শব্দ কবির কানে বারবার ভেসে আসছে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন, তাহলে এতক্ষণ বলছে এটা কিসের শব্দ? কবি বলছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন। ওই যে ট্রিটা, ক্যাজুরিনা ট্রিটা, সেও কিন্তু কবি বা তার যে ভাই বোন তাদেরকে মিস করছে। এটা হচ্ছে, তাহলে কবি বলছে এটা হচ্ছে যে শব্দটা আমি শুনতে পাচ্ছি, সেটা শুধুমাত্র আমি দুঃখ পেয়েছি তা নয়, ক্যাজুরিনা ট্রিটাও কিন্তু আমাদের যে, আমি এখানে বিদেশে চলে এসেছি, আমার দাদা বোন ভাই তারা যে নেই, সেই জন্য ক্যাজুরিনা ট্রিটাও দুঃখ পাচ্ছে। ইট ইজ ট্রিজ ল্যামেন, এটা হচ্ছে সেই ক্যাজুরিনা ট্রিজ ল্যামেন বা দুঃখ গাথা বা তার যে দুঃখের কান্না, সেটা আমি এই যে শব্দের মাধ্যমে যেটা বললো, ওই শব্দটা মানে কবি ইমাজিন করছে এটা হচ্ছে ক্যাজুরিনা ট্রির কান্নার শব্দ বা তার দুঃখ প্রকাশের শব্দ। অ্যান্ড ইরি স্পিচ, ইরি মানে হচ্ছে ভুতুরে বা গোস্ট লাইক, অ্যান্ড ইরি স্পিচ একটা যেন কেমন ভুতুরে শব্দ। কেন ভুতুরে বলছে? কারণ ধর কবির যে দাদা বা দিদি তারা কিন্তু বর্তমানে ইহলোকে নেই, তারা কিন্তু আমাদের যে এই জগতে তারা নেই, তারা কিন্তু একটা অন্য জগতে চলে গেছে, পরলোক গমন করেছেন। ওই জন্য বলছে ওই স্পিচটা কিন্তু যেন মানে আমাদের জাগতিক নয়, একটু ভুতুরে টাইপের। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, দ্যাট হ্যাপলি মানে হয়তো বা পারহ্যাপস, হ্যাপলি মানে হয়তো বা পারহ্যাপস। ওই যে গাছের কান্নাটা যেটা হ্যাপলি হয়তো বা পারহ্যাপস, ওই যে কান্নার শব্দটা সুরেলা বিলাপের শব্দটা, সেটা হয়তো কোথায় রিচ করছে, কোথায় পৌঁছেছে? টু দ্য আননোন ল্যান্ড। আননোন ল্যান্ড বলতে যে হারিয়ে যাওয়ার দেশে, মানুষেরা হারিয়ে যাওয়ার দেশে, যেমন দাদা বা দিদি বা যারা যেখানে হারিয়ে গেছে, মৃত্যুর দেশে হারিয়ে গেছে, সেই মানে কবি ভাবছে সেই মৃত্যুর দেশে তার দাদা বা দিদির কাছে হয়তো ক্যাজুয়াল ট্রিট, এই যে দুঃখের গান বা দুঃখের যে বিলাপ, সেটা হয়তো পৌঁছে যাচ্ছে। ওই জন্য বলছি আননোন ল্যান্ড। 82 ওয়ার্ল্ডটা পেজ নাম্বার। unknown yet well known, unknown অপরিচিত, yet well known হ্যাঁ সুপরিচিত। to the eye of faith বলছে ওই যে জগৎ যেটা আমাদের কাছে unknown কিন্তু well yet known, সেটা আবার আমাদের কাছে খুবই জানা বা চেনা। কোথায়? to the eye of faith, আমাদের বিশ্বাসের চোখে। সেই জগৎটা হয়তো আমাদের কাছে অজানা, কিন্তু আমরা যদি বিশ্বাস করি তাহলে এই জগৎটা আমাদের কাছে ততটাই চেনা। I have heard that well far away, আমি শুনেছি, I have heard আমি শুনেছি সেই ওয়েল বা সেই কান্না কোথায়? ফার অ্যাবে মানে অনেক অনেক দূরে। তাহলে কবি এখন কিন্তু আর ইন্ডিয়াতে নেই, সে এখন বিদেশে আছে, কোনো সমুদ্রের তীরে বসে আছে। ওই জন্য সেই শব্দগুলো সে ইমাজিন করছে এবং ওই জন্যই সে বলছে আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল, আমি সেই কান্নাটা শুনেছি কোথায়? ফার অ্যাবে অনেক অনেক দূরের কোনো দেশে বসে। ইন ডিস্ট্যান্ট ল্যান্ড, এবার বলছে দেখ ইন ডিস্ট্যান্ট ল্যান্ড একটা দূরের কোনো দেশে।
বাই মেনি আর শেল্টার্ড বে, বাই মেনি যেই ল্যান্ডের পাশে অনেক শেল্টার্ড বে, শেল্টার্ড বে মানে হচ্ছে অনেক যে বে মানে উপত্যকা, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, যেখানে অনেক উপত্যকা এসে এক জায়গায় আশ্রয় নেয়, সেইখানে আমি এই গানটা শুনেছি। When slumbered in his cave the water wait, when slumbered মানে হচ্ছে ঘুমন্ত বা নিদ্রাচ্ছন্ন, in his cave the water wait মানে হচ্ছে জলের যে ভূত বা জলে যে একরকম বিশাল জলের ভূত, বা ওয়াটার রেট বলতে যে একটা মৃত্যুসম যে সমুদ্রের ঢেউ, সেই ঢেউটাকে তুলনা করা হচ্ছে ওয়াটার রেট বলে। সেই সময় কিন্তু কবি এই গানটা শুনেছে। and the waves gently kiss the classic shore, and the waves এই যে সমুদ্রের ঢেউগুলো সেটা জেন্টলি মানে নম্র ভাবে বা মৃদু ভাবে কি করছে, কিস করছে বা চুম্বন দিয়ে যাচ্ছে the classic shore of France or Italy, ক্লাসিক সোর্স অফ ফ্রান্স এন্ড ইটালি। তাহলে ওই যে সমুদ্রের ঢেউ, সেই ঢেউটা কোথায় এসে চুমু দিয়ে যাচ্ছে বা চুম্বন করে যাচ্ছে, ক্লাসিক সোর, ক্লাসিক মানে হচ্ছে প্রাচীন, ফ্রান্স বা ইতালির যে সি বিচ গুলো সেগুলো হচ্ছে অতি প্রাচীন, মানে অনেক দিনের পুরনো, যেখানে মানুষের যে লাইফস্টাইল সেটাও একটা ক্লাসিক্যাল লাইফস্টাইল। ওই জন্য কি বলছে, দ্য ক্লাসিক সোর, যে প্রাচীন সমুদ্রের বিচ গুলোতে সেখানে এই সমুদ্রের ঢেউ গুলো এসে মৃদু চুম্বন দিয়ে যাচ্ছে। বিনিথ দ্য মুন, শুধুমাত্র যে এইরকম ঢেউ আসছে তা নয়, একটা চন্দ্র আলোকিত রাত্রে, বিনিথ দ্য মুন, সেই রকম একটা দৃশ্য কবির চোখে ফুটে উঠছে, যে একটা চাঁদ উঠেছে সেরকম রাত্রিরে ওই রকম ফ্রান্স আর ইতালির বিচে সমুদ্রের ঢেউ এসে তারা চুম্বন করে যাচ্ছে। when earth lay tranced in a dreamless zone, when earth lay tranced, lay মানে পড়ে থাকা বা নিদ্রাচ্ছন্ন থাকা, কিসে, in trance মানে স্লিপি বা ঘুমন্ত অবস্থায় থাকছে পৃথিবীটা, in a dreamless মানে স্বপ্নহীন, আর সুন মানে হচ্ছে ঘুমন্ত, সুন মানে হচ্ছে বেহুশ মানে বা ইনটক্সিকেটেড, বা মানুষ যখন মদ্যপান করলে ইনটক্সিকেটেড থাকে, বেহুশ থাকে, এরকম একটা অবস্থা বলছে। তাহলে কখন সমুদ্রের ঢেউগুলো এসে এই যে ফ্রান্স আর ইতালির শোরে বা সমুদ্রের উপকূলে কিস করে যাচ্ছে, যখন পৃথিবী কিন্তু একটা নিদ্রাচ্ছন্ন অবস্থায় আছে এবং বেহুশ অবস্থায় আছে। and every time the music rose before my inner vision rose for the sunlight, and every time এবং প্রত্যেক সময় the music rose, যখন এই গানটা আমরা শুনতে পাই, before আমার আগে, মাইন ইনার ভিশন আমার মনের দৃষ্টিতে, রোজ আ ফর্ম অফ সাবলাইম আমার মনে একটা মহিমান্বিত রূপ ফুটে ওঠে। এই যে দৃশ্যটা দেখে কবির মনে একটা মহিমান্বিত, সাবলাইম মানে যেটা হচ্ছে সুপ্রিম বা প্রাইম বা মহিমান্বিত, সেরকম একটা রূপ আমার মনে সবসময় ফুটে ওঠে। তাই হচ্ছে ওল্ড ইংলিশ ওয়ার্ড, দাই, দি, দাও, এগুলো হচ্ছে সব ওল্ড ইংলিশ ওয়ার্ড, এর মানে হচ্ছে ইউ বা তোমায় বা তোমাকে। Thy form, O tree, as in my happy prime. Thy form মানে তোমার যে রূপ, তোমার যে যৌবন, O tree আমার প্রিয় গাছ, as in my happy prime যেমন আমি তোমাকে দেখেছিলাম আমার হ্যাপি প্রাইম, হ্যাপি মানে হচ্ছে খুশি, প্রাইম মানে হচ্ছে একদম সুন্দর সময় বা যেটাকে বলা হয় ছেলেবেলা, সেই সময় আমি তোমাকে দেখেছিলাম। I saw thee in my own love native clime. I saw thee, দি মানেও তোমাকে, আমি দেখেছিলাম তোমাকে কোথায়, in my own love আমার নিজের লাভ ভালোবাসা, নেটিভ ল্যান্ড মানে দেশে বা নিজের স্থানীয়, আমার যে নিজের দেশে, ক্লাইম মানে দেশ, নেটিভ মানে ধর স্থানীয় বা যেটা বোঝায় দেশ, নেটিভ ল্যান্ড মানে আমার জন্মভূমি বা দেশে তোমাকে দেখেছিলাম। তাহলে কি বলতে চাইছে, দেখ কবির কাছে ধর ওইরকম একটা সুন্দর ইউরোপের, ইতালির, ফ্রান্সের বিচে যে সুন্দর যে রূপ, মানে ওয়েভস এসে কিস করে যাচ্ছে ফ্রান্স আর ইতালির বিচ, সেই সমস্ত সুন্দর দৃশ্যগুলোর মধ্যেও কবি কিন্তু তার ছোটবেলার যে ক্যাজুয়ালিনা ট্রিকে নিয়ে যে স্মৃতি, তার যে সৌন্দর্য সেটা কিন্তু কবি ভুলতে পারছে না। ওই জন্য বারবার কবি কিন্তু অত সুন্দর দৃশ্যর মধ্যে ক্যাজুয়ালিনা ট্রির তুলনা করছে, বা যখনই ওই দৃশ্যগুলো দেখছে বা ইমাজিন করছে নিজের মনে, তখনই তার ক্যাজুয়ালিনা ট্রি, যেটা তার বাড়ির বাগানে ছিল কলকাতায়, সেই ট্রিটার কথা মনে পড়ে যাচ্ছে। তিনি কিন্তু এখন বর্তমানে আর আমাদের দেশে নেই, তিনি যখন কবিতাটা লিখছেন তিনি তখন ইউরোপে কোনো একটা দেশে বসে কবিতাটা লিখছেন। দেখ therefore লাস্ট স্ট্যান্ডারটা দেখে নে, therefore I fain মানে হচ্ছে সানন্দে বা আনন্দের সঙ্গে, therefore I fain would consecrate a lay, therefore I fain আমি আনন্দের সঙ্গে, consecrate মানে ডেডিকেট করা বা উৎসর্গিত করা, আর লে মানে গীতি কবিতা। তাহলে লেখক বলছে আমি আনন্দের সঙ্গে একটা গীতি কবিতা তোমাকে উৎসর্গ করবো বা ডেডিকেট করবো। কাকে বলছে? ক্যাজুয়ালিনা ট্রির উদ্দেশ্যে বলছে। আনটু দাই অনার, এবার বলছে দেখ, আনটু দাই অনার, আনটু মানে প্রতি বা কারোর উদ্দেশ্যে, দাই অনার তোমার যে অনার বা তোমার সম্মানে, ট্রি beloved of those, ট্রি আমার প্রিয় গাছ, beloved of those তুমি হচ্ছে আমার কাছে তাদের সবার মধ্যে প্রিয়। who now in blessed sleep যারা এখন ঘুমিয়ে আছে, কোথায়? blessed sleep মানে শান্তির ঘুমে ঘুমিয়ে আছে, বা তারা এখন মারা গেছে, তারা বিশ্রামের দেশে আছে।
ডিয়ারার দ্যান লাইফ টু মি, alas were they, dearer than life to me, তারা আমার কাছে কি ছিল, জীবনের থেকে বা প্রাণের থেকেও প্রিয় ছিল। alas মানে দুঃখ প্রকাশের যে একটা, alasটা কি, কোন পার্টস অফ স্পিচ, dearer than life to me, তারা আমার কাছে ছিল প্রাণের থেকে প্রিয়। alas দুঃখের একটা, হতাশের একটা সুর। were they তারা। May though be number when my days are done, may এটা ক্ষমতা আছে, আমার যে গীতি কবিতা বা যে কবিতা লিখবো তার ক্ষমতা আছে। তো be numbered with my days are done, আমার যে দিন, সেই জীবনের দিন যখন ফুরিয়ে যাবে তখনও তুমি কিন্তু এই কবিতার মাধ্যমে বেঁচে থাকবে। with deathless trees, কেমন ভাবে, deathless trees মানে যে ট্রি বা যে গাছের কখনো মৃত্যু নেই, সেরাম গাছের মতো। সেই গাছগুলো কোথায় আছে, লাইক দোজ ইন বড়োডেল, বড়োডেল হচ্ছে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের একটা জায়গা, যেখানে ইউ ট্রি বলে এক ধরনের গাছ পাওয়া যেত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওই ইউ ট্রি নিয়ে একটা কবিতা লিখেছিলেন, ইউ ট্রি। ওই কবিতাটার মাধ্যমে ইউ ট্রি গুলো বা বড়োডেল শহরটা আমাদের কাছে আজও স্মরণীয়, বা সেই গাছগুলো আমাদের কাছে আজও যেন অমর হয়ে আছে। তেমনি বলছে কবি, আমিও তোমাকে ক্যাসুলিনা ট্রি নিয়ে যে কবিতাটা লিখছি, সেটা যুগের পর যুগ ধরে পাঠকরা বা রিডাররা যখন পড়বে, আমার এই কবিতাটার মাধ্যমে তুমিও সারা জীবন অমর হয়ে থাকবে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, আন্ডার হুজ অফুল, এখানে অফুল মানে কোনো ভয়ঙ্কর, ইন্সপায়ারিং বা ভয়ঙ্কর কিছু নয়, এখানে অফুল বলতে বোঝাচ্ছে কি, অভিভূত করা। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস, তার যে অভিভূত করা ব্রাঞ্চেস, ডালপালার মধ্যে, এখানে কিন্তু আর ক্যাসুলিনা ট্রি নেই, এখানে তুলনাটা কোথায় যাচ্ছে, বড়োডেলের যে ইউ ট্রি, সেই ট্রি গুলো বা সেই গাছগুলোকে এখন কিন্তু এখানে তুলনা করছে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, যেখানে থেমে যাবে এবং ফ্যাকাশে হয়ে যাবে। কি ফ্যাকাশে হয়ে যাবে, ফিয়ার ভয়, ট্রেমলিং হোপ বা যে কম্পনরত আশা, ট্রেমলিং হোপ মানে কম্পনরত আশা, বা অ্যাকচুয়ালি বলতে গেলে নিরাশা, যেই গাছের নিচে বা ডালপালার নিচে থেমে যায় ভয়, নিরাশা, অ্যান্ড ডেথ মৃত্যু, এবং স্কেলটন মানে কঙ্কালকার, মানে মানুষ মরে যাওয়ার পরেও যে একটা সময় হয় মানুষ কঙ্কাল হয়ে যায়, যাদের মানে বাড়ি করে, সেই কঙ্কাল সমস্ত কিছুই যেন সেখানে থেমে যাবে। পরের লাইনটা সেই কপি আছে ওই ইয়ে থেকে নিচে বলে, and time the shadow, এবং সময়ের যে ছায়া সেখানে কোনো প্রভাব ফেলতে পারবে না। এই যে দুটো লিঙ্গার্ড পেলের পর দুটো লাইন আছে দেখ, ইনভার্টেড কমার মধ্যে, ফিয়ার, ট্রেমলিং হোপ, অ্যান্ড ডেথ দ্য স্কেলটন, অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এই দুটো লাইন ওয়ার্ডসওয়ার্থের ইউ ট্রি যে কবিতা থাকে, যেখান থেকে কপি করা হয়েছে, যেখান থেকে অনুপ্রাণিত হয়েছে কবি, সেই ইউ ট্রি নামক কবিতা থেকে এই দুটো লাইন কিন্তু একদম পুরোপুরি কপি করেছেন তরু দত্ত তার ক্যাসুলিনা ট্রি কবিতায়। এই দুটো কিন্তু পুরোপুরি ইনভার্টেড কমাদের দুটো লাইন আছে দেখ, ফিয়ার থেকে এখানে শ্যাডো অব্দি, এই দুটো লাইন ইউ ট্রি যে কবিতা তার লাইন, সেইগুলো এখানে কপি করেছে। অ্যান্ড দাও উইক দ্য ভার্স, অ্যান্ড দাও এবং দাও হতে, এবং হতে পারে উইক দ্য ভার্স, আমার ভার্সটা বা আমার কবিতাটা অতটা শক্তিশালী নয়, আমার কবিতাটা কিরকম উইক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার মতো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইউ ট্রিজ কবিতার মতো বা অন্যান্য কবিতার মতো আমার ভার্সটা বা আমার কবিতাটা অতটা কিন্তু শক্তিশালী নয়, বা সেটা হচ্ছে উইক, দুর্বল, মানে সেই রকম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো কোয়ালিটি আমার মধ্যে নেই। দ্যাট উড দাই বিউটি ফেন, কিন্তু তাও এটা তোমার বিউটি বা তোমার সৌন্দর্যকে বর্ণনা করবে ফেন, সানন্দে বা আনন্দের সঙ্গে। ও ফেন রিহার্স, আমার আনন্দ, তোমার আনন্দ রিহার্স হবে, তো তোমার যে বর্ণনা সেটা রিহার্স হবে বা বারবার রিপিটেশন হবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান কার্স, মে লাভ আমার ভালোবাসা তোমাকে ডিফেন্ড করবে বা রক্ষা করবে, ফ্রম কোথা থেকে, ফ্রম অবলিভিয়ান কার্স, অবলিভিয়ান মানে ভুলে যাওয়া, বা মানুষ একটা সময় যতই বলুক, একটা সময় মানুষ একের পর এক জিনিস কোনো মানুষকে ভুলে যেতেই থাকে। বলছে আমার এই কবিতাটা কিন্তু তোমাকে সেই বিস্তৃতি বা ভুলে যাওয়ার যে জগৎ বা সেই অভিশাপ, মানুষ যে ভুলে যায় কিছুদিন পর, সেই যে, কিন্তু আমি যে কবিতাটা যেহেতু লিখে যাচ্ছি, রিডাররা যুগের পর যুগ ধরে পড়বে, তাই তোমাকে কিন্তু কেউ আর ভুলে যেতে পারবে না, তুমি সেই অবলিভিয়ান কার্স বা বিস্তৃতির অভিশাপ থেকে তুমি কিন্তু মুক্তি পেয়ে যাবে, কারণ তোমাকে যতবার পাঠকরা এই কবিতাটা পড়বে তোমাকে ততবারই স্মরণ করা হবে।